বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও চুক্তি অনুযায়ী মাতৃস্বাস্থ্য একটি মানবাধিকার। সে অর্থে সহজ করে দাঁড়ায় মানুষ হিসেবে একজন মায়ের বেঁচে থাকা, স্বাধীনতা এবং নিরাপত্তা পাওয়া একটি মানবাধিকার। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সনদ, বিশেষত শিশু অধিকার সনদ, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গীকারসমূহ মায়ের এই মানবাধিকারকে স্বীকৃতি দিয়েছে। আর এই মায়েদের মানবাধিকার সংরক্ষণের মাধ্যমেই মাতৃমৃত্যু সম্পর্কিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। এই সত্যের উপর দাঁড়িয়েই শুরু করছি আজকের বিশেষ টকশো নিরাপদ মাতৃত্ব, মায়ের অধিকার। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রফেসর আ.ফ.ম. রুহুল হক। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ডিসেবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, এবং আরও উপস্থিত আছেন পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর জো থমাস। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই, স্যার, বাংলাদেশ সংবিধানের 15 অনুচ্ছেদ অনুযায়ী সকল মৌলিক অধিকারের ভিতরে স্বাস্থ্য একটি অন্যতম অধিকার। মাতৃমৃত্যু সেই অধিকারকে লঙ্ঘিত করছে এবং বাংলাদেশ এই মাতৃমৃত্যু রোধে আজ অনেক সক্রিয়। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে 2001 সালে প্রতি লক্ষে মাতৃমৃত্যুর হার ছিল 320, 2010 সালে যা নেমে দাঁড়িয়েছে 194। এমডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী 2015-র মধ্যে এটি হতে হবে 143। তো আমরা 2013-র সূচনা লগ্নে দাঁড়িয়ে আছি। 2 বছরে সরকার কি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে যাতে এই লক্ষ্যমাত্রাকে আমরা অ্যাচিভ করতে পারি? প্রথমে আমি চ্যানেল আই কর্তৃপক্ষ এবং এই প্রোগ্রামের যারা অর্গানাইজার তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে অত্যন্ত সংবেদনশীল একটি জিনিস নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। যে তথ্যটি আপনি উপস্থাপনা করলেন, আপনি বলেছেন 2010 সাল, আর আজকে আমরা 2013 সালের জানুয়ারি মাসে কথা বলছি। সুতরাং যেটি 194 ছিল তার চেয়ে নিশ্চয়ই কমে এসেছে, যদিও তথ্যটি আমাদের কাছে এখনও নেই, তবে আমি জানি কমেছে। সুতরাং আমরা যে 134-এ নিয়ে আসতে পারবো 2015-এর কাছাকাছি সময়ে, আমি মনে করি আমরা উই আর অন ট্র্যাক। কারণ আমরা যে কার্ভটা দেখি, সুতরাং আমাদের যে 2015 সালে 134-এ আসতে গেলে 2010 সালে যেখানে থাকার কথা ছিল তার চেয়ে তো নিচে আছে। সুতরাং উই আর বেটার দ্যান দি প্রজেকশন। তো সেই কারণে আমরা তো মনে করি, স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করে, আমি মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন, শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার এটিকে কমাতে হবে। কারণ একজন মা, গর্ভবতী মা, যিনি 9 মাস ধরে একটি বাচ্চাকে ধারণ করে, তিনি তার পরিবারবর্গ বলতে সমস্ত সবাই মিলে অপেক্ষা করছেন যে একটি সুন্দর হাসি ফুটফুটে শিশু আমাদের মাঝে আসবে। আর সেই শিশুকে এই দুনিয়ার বুকে আনতে যেয়ে মা মৃত্যুবরণ করে। এর চাইতে দুঃখজনক জিনিস কিন্তু আর কিছু হতে পারে না। সেই জন্য আমরা মনে করেছি দিস ইজ এ ভেরি প্রাইম টার্গেট, এই যাকে আমাদের যে কোনো উপায়ে কমিয়ে আনতে হবে। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের জনবল যত খারাপ থাকুকই না কেন, সেই আমাদের বর্তমানে যে জনবল আছে সেই জনবলকে সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারি, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, হসপিটালস, প্যারামেডিক্স এবং আদার যারা আছে তারা যদি তাদেরকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, এই জনগণকে, সাধারণ মানুষকে, এই বর্তমান মা যারা আছেন তাদেরকে এবং ভবিষ্যতে মা যারা হচ্ছেন তাদেরকে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি যে আপনার গর্ভে একজন বাচ্চা আসলে আপনি দয়া করে একজন ডাক্তারের পরামর্শ নেন। কেননা প্রতি সময়ে আমরা কাউকে জিজ্ঞেস করলেই বলে, কই আমার তো শরীরে কোনো অসুখ নেই, আমি ডাক্তারের কাছে কেন যাব? আসলে তথ্যটি তো অন্যরকম, যে আপনাকে ডাক্তার দেখাতে হবে যে আপনি ভবিষ্যতে অসুস্থ হতে পারেন কি পারেন না, এবং সেই জন্যেই সেই মাকে তার ব্লাড প্রেশার, তার পেশাব পরীক্ষা, তার রক্ত পরীক্ষা ইত্যাদি সমস্ত পরীক্ষা সরকারিভাবে সম্পূর্ণ বিনা পয়সায় একেবারে গ্রামের থেকে গ্রাম অঞ্চলে আমাদের উপস্থিত, কিন্তু আমাদের জনগণ সেটি খেয়াল করেন না। তো এই প্রশিক্ষিত জনগণ, শুধু ডাক্তার না, শুধু নার্স না, যদি জনগণ আমার
বর্তমান মা ভবিষ্যতের মারা যদি এটা না বুঝেন তাহলে কিন্তু আমরা করতে পারবো না। সুতরাং আমরা সেই টার্গেট নিয়ে নেমেছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আবার আপনার কাছে ফেরত আসব। আমরা ফরিদা ইয়াসমিন, নির্বাহী পরিচালক DRRA, তার কাছে জানতে চাই যে আপনার সংগঠন তো নিরাপদ মাতৃত্ব নিয়ে অনেক কাজ করছে এবং মাঠ পর্যায়ে অনেক অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা যদি আজকে আমাদের সাথে একটু শেয়ার করেন। ওকে, ধন্যবাদ। আমাদের সংগঠন কাজ করে মায়েদের নিরাপদ মাতৃত্ব, সেফ ডেলিভারি এবং অ্যান্টিনেটাল পোস্টনেটাল কেয়ারে সরকারের সাথে কাজ করে, এবং এনজিও হিসাবে আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে কাজ করি। উদ্দেশ্য এক, যে 2015-তে যে সরকারের যে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা আমরা যেন একসাথে মিলে পৌঁছাতে পারি। এবং এখানে আমরা দেখেছি যে আমি এখানে সোশ্যাল ওয়ার্ক করার প্রেক্ষিতে গ্রামে যখন কাজ করে দেখেছি সরকারের যে ফ্যাসিলিটিগুলো আছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবে প্রপারলি ব্যবহার করা হয় না, এবং এখানে সচেতনতা আমার কাছে মনে হচ্ছে অনেক 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। TBA, ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্সের ব্যবহারও কিন্তু অনেক ক্ষেত্রে করাতে চায় না, পারিবারিকভাবে ডেলিভারি হয়, একদম লং ডেলিভারি পেনে ভুগছে, আর কোনো অসুবিধা নেই, এটাই স্বাভাবিক। সো এই সচেতনতার জায়গাগুলোতে কিন্তু সরকারি বেসরকারিভাবে অবশ্যই কাজ করতে হবে, এবং সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলানকে দৌড়গড়ে পৌঁছানোর জন্যে যে সরকারের স্বাস্থ্যকর্মী আছে, অনেক এনজিওরা কাজ করে, সেখানে কিন্তু একটা বড় পরিবর্তন এসছে। আমরা এখন গর্বে করে বলি যে বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে আমরা কিন্তু এশিয়ার মধ্যে মডেল। পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, PPD, একটি আন্তঃসরকারি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের প্রায় 25টি দেশে কাজ করছে এবং সাউথ সাউথ কোঅপারেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর পপুলেশন ইন ডেভেলপমেন্টের যে প্ল্যান অফ অ্যাকশন বাস্তবায়ন এবং MDGর লক্ষ্যমাত্রা অর্জনেও এই সংগঠনটি কাজ করছে। So Joe, would you please tell us about your mandate and interventions around the globe? Partners in Population Development is a consortium of 25 developing countries, and it was formed in 1994 as part of the International Conference in Population Development. Our basic mandate is to promote South-South partnership, means the partnership between the developing countries, to look at the issues of population development and related aspects. And for that, we have a high power executive committee and the governing board, and our Excellency Health Minister is also one of the board member, and our secretariat is based in Bangladesh, and we have a permanent observer status in the United Nations, and so in that capacity we retain an observer status. We have an office in New York. We have a full-time staff based in working with the UN system for advocating for the changes and advocating for the issues related to population development from a South-South perspective. We also have a program office in China and a regional office in Kampala in Uganda. So this is our organization structure, and we have a 25 member governing the board of governance. Then we have each country there is a high level official is nominated as a country coordinator, and the country coordinator, they have what we call it as a task force on promoting South-South partnership for looking at the issues of family planning and development related issues. So this is an overall structure, and every year we have a board meeting and governance meeting. So that time the high profile, the ministers and the decision making, they come to each country. We also published a book on looking at the issues of population and what are the policy and program implications some of the selected developing countries. And one of the issues which we are trying to look into is the issue of aging in developing countries. And because most of the developing countries, including Bangladesh, in 2015 about more than 20% of the population will be of aged population. Yep. So we are facilitating the governments, developing countries particularly, to look at the issues of aging, look at the issues of particular health issues of migrant workers, and also we have a very specific emphasis on the health and well-being of adolescent young people. So this is in a nutshell the PPD is all about. ওকে, ওয়েলকাম টু লেটার জো। স্যার, আমরা আবার আপনার কাছে ফেরত আসি। মাতৃস্বাস্থ্য এটি একটি মানবাধিকার ইস্যু, এবং এই মানবাধিকার মাতৃস্বাস্থ্যের সাথে সম্পর্কিতকরণের লক্ষ্যে আমরা জাতীয় পর্যায়ে যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় সেখানে কিভাবে এই ইস্যুটিকে আমরা সংবিধিবদ্ধ করতে পেরেছি, পাশাপাশি এই ইস্যুতে কোনো টাস্ক ফোর্স আছে কি না? যে কথা বলছিলাম আগে, যে আমাদের একজন মা তার শিশুকে জন্মানোর জন্য
9 মাস অপেক্ষা করে একটি সময় এসে একটা বাচ্চাকে জন্ম দিতে হবে। তো আমরা মনে করি যে দিস ইজ দি রাইট অফ দ্যাট পার্টিকুলার উম্যান, একজন মহিলার সেই বেসিক অধিকার সেই শিশুকে জন্ম দেওয়ার এবং সুস্থ শিশু মা এবং শিশু হওয়ার। এই অ্যাক্টিভিটিগুলোকে আমরা বাড়ানোর জন্যে আমরা যাতে করে একটি সুস্থ শিশু জন্মায় এবং মা সুস্থ থাকতে পারে, এই কাজগুলো করবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেমন আমাদের নার্সেস ট্রেনিং, মিডওয়াইফারি ট্রেনিং, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন যে 3000 মিডওয়াইফ তৈরি করতে হবে। আমরা অলরেডি এই 3000 মিডওয়াইফ ট্রেনিং করার শুরু করেছি। আমরা ইতিমধ্যে 2টি ব্যাচ বের করে দিয়েছি এবং তারা অলরেডি কাজে নেমেছে। আমাদের যারা ডেলিভারি করান গ্রামে গঞ্জে, যে সেই মহিলাদের ফার্দার ট্রেনিং এবং ফার্দার ইমপ্রুভমেন্ট কী করে করা যায় সেগুলোর জন্য আমরা ট্রেনিং করছি। আমাদের যে ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে সুস্থ রাখার জন্য হেল্পিং বেবিজ ব্রিথ বলে একটি প্রোগ্রাম বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের আওতায় এটিকে আমাদের ফার্দার ট্রেনিংয়ের জন্য এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। আর আমরা যেটি কল্পনা করিনি সেটি শুরু হয়েছে, সেটি আমি বলবো একটি অত্যন্ত ভালো দিক। সেটি হচ্ছে যে আমরা বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলো আমাদের আমলে প্রথম থেকে চালু করেছিলাম। আজকে 12,230টি যখন কথা বলছি চালু আছে। 30টি মেডিসিন শুধু দিচ্ছে না, এখানে 100-এরও বেশি কমিউনিটি ক্লিনিকে আজকে নর্মাল ডেলিভারি হচ্ছে। এটি কিন্তু তারা নিজস্ব উদ্যোগে, ওখানকার জনগণের উদ্যোগে, ওখানকার ডাক্তারদের উদ্যোগে তারা ওখানে রাত্রের 12টা, 1টা, 2টা, 3টার সময় তারা ডেলিভারি করাচ্ছে এবং কোনো কমিউনিটি ক্লিনিকে 100-এরও বেশি ডেলিভারি হয়ে গেছে এর মধ্যে। এটি কিন্তু আমরা আসলে এই প্রোগ্রামের মধ্যেই ছিল না কমিউনিটি ক্লিনিক। এই যে মানুষের সচেতনতা, যে কথা আগে বলছিলাম যে জনগণের সচেতনতা বেড়েছে গ্রামে গঞ্জে কমিউনিটি ক্লিনিকগুলো এবং হেলথ ওয়ার্কারগুলো থাকার ফলে তাদের যে প্রিন্যাটাল চেক আপগুলো হচ্ছে তখন তারা উদ্বুদ্ধ করছে যে আমাদের কাছে আসুন এবং প্রশিক্ষিত জনগণ দিয়ে ডেলিভারি করান। ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট যারা মা দাদি বাড়িতে বসে সেই আতুর ঘরে নিয়ে ডেলিভারি করান, সেখান থেকে বেরিয়ে এসে একটু সায়েন্টিফিক হয়ে একটু সেবা নেওয়া যেটি ফ্রিলি অ্যাভেলেবল, সেই জায়গায় মানুষকে নিয়ে আসা। স্যার, এটা তো গেল সার্ভিস কেন্দ্রিক। এখন যে টাস্কফোর্স নিয়ে কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা এবং সেই টাস্কফোর্সে কিভাবে ডিসেন্ট্রালাইজড করা যায় আমাদের সেরকম সেটি কোনো টাস্কফোর্স থেকে প্রথম যে টপ লেভেল আমাদের যে ফোর্স আছে, যে মা ও শিশু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মধ্যে থেকে ফ্রম দ্য সেন্টার টু দি পেরিফেরি একেবারে নিচ পর্যন্ত কমিউনিটি ক্লিনিক পর্যন্ত এর মাঝখানে যত জনবল আছে তাদেরকে সেই প্রশিক্ষণগুলো দেওয়া এবং মনিটরিং করা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মনিটরিং করা যে কী হচ্ছে। তো সেই জায়গাগুলোকে আমরা করছি। এছাড়াও আমরা যেমন গাইনোকোলজিস্ট অ্যাসোসিয়েশনের তাদের যে প্রোগ্রাম আছে, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিক্স অ্যাসোসিয়েশন আছে, তারা নিজস্ব উদ্যোগে সরকারের সহায়তায়, সরকারের কিছু ওষুধপত্র দিচ্ছে, তারাও ট্রেনিং করাচ্ছেন। সুতরাং বিভিন্ন সেক্টর থেকে আমরা এই আন্দোলনটাকে একটি মানে খুব শক্তভাবে নিয়ে আসছি, জাগ্রত এবং ভাইব্রেন্ট একটি মুভমেন্ট। যেমন আমার গ্রামে আমি বলি, আমার গ্রামের মানুষজন জানবে যে আমার গ্রামে ছোট একটি হাসপাতাল আছে। সেখানে আমি স্কুলের 9-10-এর স্কুলের দিয়ে গোল্ডেন গার্লস বলে একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছি, যে ফিউচার মাদার্স তারা দুটো কারণ, যে এরাই ভবিষ্যতে মা হবে এবং এই মেয়েগুলোকে যদি একটি মায়ের সাথে সংযুক্ত করে দেওয়া যায়, তার সুবিধা অসুবিধা বা মনিটরিং হচ্ছে কিনা, তাহলে সে প্রশিক্ষিত হবে। তো এরকম একটি প্রোগ্রাম যদি আমরা করতে পারি সমস্ত গ্রামগঞ্জের স্কুলের মেয়েদেরকে নিয়ে, এটিও কিন্তু আমি একটি এক্সপেরিমেন্টাল প্রোগ্রাম অনলাইন নিজস্ব উদ্যোগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নয়, ব্যক্তিগত এবং রোটারির উদ্যোগে আমরা করছি। তো এরকম প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হচ্ছে। আমাদের কিছু জায়গায় যশোরে, নরসিংদীতে এবং আরও কিছু জায়গায় জাইকার সহযোগিতায়, ইউএসএর সহযোগিতায় আমাদের মাতৃমৃত্যু হার কিন্তু 134-এ না, তারও নিচে নেমে গেছে। স্যার, আপনার এই ব্যক্তি উদ্যোগটি সব জায়গায় ছড়িয়ে পড়ুক সেই আশাবাদ আমরাও ব্যক্ত করছি। আমরা ডক্টর জো থমাস তার কাছে আবারও জানতে চাই, অ্যাজ পিপিডি ইজ আ ইন্টারমিনিস্ট্রিয়াল body for 25 developing country, so how these countries, the PPD can influence its member countries to integrate right-based approach in the maternal health programming, and how the national budget could increase in terms of maternal health services? Yeah, thank you for that question.
The project on integrating a human rights perspective on maternal health implemented in Bangladesh is one of the 3 countries. And I must congratulate our Honorable Minister that he is taking the leadership, a ministerial level leadership, to look at the issue of health and human rights. Okay. And many countries, they are not very confident in taking that initiative and moving forward on that. But if you look at them globally, health is understood as a human right, basic human right. And this is deriving from the idea of a right to health, right to life. Every human being, Right. every citizen has a right to life. That to extend it, and then this right to health is linked with access to medicine, access to care. So this is the basic idea behind it. So this project is a pilot project we are doing in 3 countries, and the Bangladesh is one of the country. And what we're noticing is that investing in health is investing in the future. So if you invest in $1 today, and probably you're saving about $5 in the future. So when we are not investing in health, what's happening is that we're losing an opportunity. The opportunity cost of not investing in health is one of the significant part of it. And but this is in a conceptual framework. We have to understand it as health is an investment. The health of the country is the best infrastructure of that country. So if you look at it in that way, the investment in health is globally in many of the developing countries. There is a critical standard. We talk about 15% of the GDP. Once you invest about 15% of the GDP, that is a significant investment in the future for the country. And particularly a country like in Bangladesh, and we comparing with other countries, the population structure is one of the largest number of young people in Bangladesh. But these young people are going to have the families soon. So investing in the young mothers, adolescent mothers particularly, is the issue behind a right-based approach. So if you translate into action, each and every adolescent mother, a new mother, they have a right to have basic care. That basic care is translated with minimum essential care or prenatal care, postnatal care, and also linked with neonatal care. And Bangladesh is doing substantially well comparing with other countries in reducing neonatal mortality and antenatal mortality. ফরিদা ইয়াসমিন, মাতৃস্বাস্থ্য, মানবাধিকার এবং রাইট বেসড অ্যাপ্রোচ, এই যে একত্রীকরণের যে প্রক্রিয়া, এটি নিয়ে আপনার কোনো মূল্যবান বক্তব্য যদি আমরা শুনতে পাই। মায়ের স্বাস্থ্য ডেফিনেটলি মৌলিক অধিকার, যেটা মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা এসছে, এবং এই অধিকারের জায়গা থেকে আমাদের স্বীকৃত অনেক দলিল আছে, যেটা আমাদের সরকারি আইন, নীতিমালা, সিডিও কনভেনশন, সংবিধান, সব জায়গায়। আমি ওই দলিলে যেতে না যে যেটা বলতে চাই, আসলে দলিলের জায়গার চেয়ে জরুরি হচ্ছে যে কমিটমেন্ট, সেটা পলিটিক্যাল কমিটমেন্ট, বাজেট অ্যালোকেশন, এবং এটাকে বটম লেভেলে নিয়ে যাওয়া। যেখানে আমি সোশ্যাল ওয়ার্কার হিসেবে, এবং আই এম ভেরি হ্যাপি টু সে হিয়ার দ্যাট যে পিপিডির সাথে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যে প্রজেক্টের কথা বলা হচ্ছে, ডিআরআরএ ইজ দ্য এনজিও ওয়ার্কিং টুগেদার। সো এই কাজটার সাথে আমরা যে দেখেছি যে এই ধরনের যে ইমপ্লিমেন্টেশনের সাথে সরকারের ইনিশিয়েটিভগুলোর সাথে মানুষের পরিচয় করায় দেওয়া, এবং ছোট ছোট পদক্ষেপগুলো নিয়ে রেজাল্টটাকে ম্যাক্সিমাইজ করতে পারে। আইন আসলে ক্লেম করতে হয়, এবং সেই ক্লেম যারা করবে, যেটা মা এবং তার পরিবার, তাদেরকে তৈরি করার জায়গা থেকে কাজ করাটা অনেক বেশি দরকার। এবং সেখানে আমি বলবো যে এই যে আজকে মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রোগ্রামটা নেওয়া হলো 3টা দেশে, এটা সরকার এই জিনিসটা অ্যাকনোলেজ করছেন বলেই কিন্তু এরকম একটা প্রোগ্রামের সাথে সরকার ইনভলভ। এবং যেটা পিপিডি বললো যে বাংলাদেশের মাননীয় মন্ত্রী এখানে এসে মিডিয়ার সামনে বলছে যে এটা আসলে করা উচিত। সো উই আর ভেরি ফরচুনেট ইন দ্যাট অ্যাঙ্গেল। বাট আমি বলবো যে এখানে যদি আমরা আত্মতুষ্টিতে ভুগি, তাহলে আমাদের অর্জনটা নেমে যেতে সময় লাগবে না। কারণ হচ্ছে যে এটা কিন্তু একটা খুব, আমি কি বলবো, যে প্রতিটা মা নতুন করে যখন মা হচ্ছেন, সে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছেন, এবং ওই সোসাইটিতে কিন্তু তার নতুন ইন্টারাকশন হচ্ছে। ইট হ্যাভ টু বি ইনভেস্ট এগেইন অ্যান্ড এগেইন, ইট হ্যাভ টু বি দ্য কন্টিনিউশন প্রসেস। এবং এটা অবশ্যই আগামী দিনের ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টের জায়গার থেকে অবশ্যই অধিকারের জায়গা থেকে চিন্তা করতে হবে। সরকারের অনেক অর্জন আছে, সেই অর্জনগুলোকে ধরে রাখতে গেলে এখানে লিগ্যাল প্রোটেকশনে, যেখানে যে আমরা বলছি যে অধিকার, তাহলে কোনো মা যদি এই অধিকারের ক্ষুণ্ণ হয়, তাহলে লিগ্যাল প্রোটেকশনের জায়গা থেকেও আমাদেরকে ভাবতে হবে।
যে এটা সত্যিকার অর্থে রাষ্ট্র দিল কিন্তু কার নেগলিজেন্সির কারণে অধিকারটা ভোগ করতে পারলো না। কাজে এই সচেতনতার ওই জায়গার থেকে আমাদের যাওয়ার জন্য বাংলাদেশ মডেল আছে, মডেল থাকতে চায় এবং এখানে যাওয়ার জন্য আমাদের জায়গা থেকে যেটা মাননীয় মন্ত্রীর কাছে ছোট্ট সুপারিশ যে আমাদের এই পোস্ট এমডিজি বা এমডিজির জন্য আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি আমাদের দেশের একজন মা মারা যাবে না এবং প্রিয় মুখটা দেখার আগে সে পৃথিবীর থেকে চলে যাবে না। কাজে সেখানে কাজ করার জায়গা থেকে অবশ্যই এই কনসেন্ট্রেশন থাকতে হবে, বাড়াতে হবে, মিনিমাম 15% বাজেট দিতে হবে। অনেক ধন্যবাদ ফরিদা ইয়াসমিন। বাজেটের সূত্র ধরেই আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আসতে পারি। স্যার, যেখানে মাতৃস্বাস্থ্য মানবাধিকার এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে, সেখানে দেখা যায় যে 2010-11 অর্থ বছরে টোটাল স্বাস্থ্য খাতে যে বাজেট ছিল সে তুলনায় 2011-12 স্বাস্থ্য খাতের বাজেট কিন্তু অনেক কম এবং বাংলাদেশ এখন খুব সক্রিয় অবস্থানে আছে মাতৃমৃত্যু রোধে। তো স্বাস্থ্য খাতের এই বাজেট সেই মাতৃমৃত্যু রোধের যে টোটাল পরিকল্পনা আছে সেখানে কিভাবে ইমপ্যাক্ট ফেলতে পারে এবং আপনার পরিকল্পনা কি আগামী বাজেটে মাতৃমৃত্যু বা মাতৃ স্বাস্থ্যকে মাথায় রেখে এখানে বাজেট ইনক্রিজ করার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? এর চাইতে ভালো প্রস্তাব তো আমার কাছে কিছুই থাকতে পারে না। তবে আমি একটুখানি দর্শক যারা আছেন তাদেরকে বোঝার জন্য বলে দিই যে যদিও বাজেটের পার্সেন্টেজ কমেছে, যে কিন্তু আমাদের কিন্তু ওভারঅল অ্যামাউন্ট অফ মানি, টোটাল অ্যামাউন্ট অফ মানি সেটা কিন্তু বেড়েছে গতবারের চাইতো, কিন্তু আমাদের পার্সেন্টেজ হিসেবে আমরা একটু কমে গেছি। গতবার আমরা এই যে অর্থ বছর থেকে পাস করে চলে এসেছি, যে গত বছরটা আমাদের জন্য বিভিন্ন দিক থেকে খুব কষ্টকর দিক ছিল, বিশেষ করে ইলেকট্রিসিটি এবং অন্য অন্য জায়গায়। সেগুলোকে নিয়ন্ত্রণ করতে যে মন্ত্রী মহোদয় আমাদেরকে প্রথমে যেটা আমরা শুরু করেছিলাম 6% অফ দ্য জিডিপি, সেখান থেকে কমে 5%-এর নিচে এসে, সেটি খুব সুখকর আমার জন্য নয়। আমরা যদি অবশ্যই জিডিপির 15% পেতে পারি, হোয়াট ডক্টর থমাস সেড, এর চেয়ে তো ভালো দিক তো হতেই পারে না। সেজন্য তো আমরা ইতিমধ্যেই তদবির করা শুরু করেছি। অর্থ মন্ত্রণালয়ে আমরা তদবির করছি এবং ডেটা পাঠাচ্ছি। শুধু মাতৃমৃত্যু না, আমাদের যেহেতু বাজেট বাড়াতে হবে, বিকজ পপুলেশন বাড়ছে, আমাদের জিডিপির পার্সেন্টেজ যেখানে ছিলাম অন্তত সেই পর্যায়ে যেতে হলে। স্যার, এটা তদবিরের প্রশ্ন না, প্রশ্নটা দাবির। না না, তদবির মানেই আমরা একটু যেহেতু আমরা অধিকার ভিত্তিক পন্থার কথা বলছি, সাধারণ মানুষ তো বলবে দাবি। আমি তো আমার কলিগ, আমার সিনিয়র কলিগ, অত্যন্ত সম্মানিত কলিগের কাছে তো দাবিই বলবো, কিন্তু সেটা কি আমরা পরিভাষা ব্যবহার করছি আর কি, সেটাই। অবশ্যই জনগণ যত বেশি দাবি করতে পারবে, যত বেশি এটিকে আন্দোলন করতে পারবে, ততই আমার জন্য সুবিধা হবে। সুতরাং এটি অবশ্যই দাবি, আমাদেরও দাবি। সুতরাং ওনার সাথে আমরা কথা বলছি এবং আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স পাঠাচ্ছি এবং আমরা আশা করি এবারে বাজেট বেশি করতে পারবো। কিন্তু যে জিনিসটা আমরা আগেও বলেছি, আবারও বলছি, যে এই শুধু টাকাটা কিন্তু প্রশ্ন নয়। আপনারা দেখবেন যে আমরা যে পরিমাণ অর্থ আগেও ব্যবহৃত হতো স্বাস্থ্য মন্ত্রণালয়ে, গত আমাদের সরকার আসার আগেও, তার চেয়েও সেরকম পরিমাণ বা তার চেয়ে কম পরিমাণ অর্থ নিয়ে কিন্তু সারা বিশ্ব থেকে 4টি প্রাইজ, 2টো ইভেন্ট প্রাইজ, আরও 2টো প্রাইজ, টোবাকো প্রাইজ, 4-5টি প্রাইজ আমরা ইন্টারন্যাশনাল পেয়েছি। আমরা শিশু মৃত্যু হার কমেছি, মাতৃমৃত্যু হার কমেছি। সো ইউটিলাইজেশন অফ দ্য মানি, ব্যবহার এবং দিক নির্দেশনা এবং মনোনিবেশ করা, সেটি আমাদের সবচেয়ে বড় দিক। সুতরাং সেই ইউটিলাইজেশন অফ দ্য মানি ইজ মোর ইম্পর্টেন্ট। অফকোর্স আমি মোটেই খুশি না আমাদের জিডিপির 4.5 বা 5.5 কাছাকাছি পাওয়ার জন্য। এর চেয়ে তো অবশ্যই আমাদের বাড়াতে হবে। বাজেটের 5.5, আমাদের অবশ্যই বাজেটের 10-15%-এর কাছাকাছি যাওয়ার অবশ্যই দরকার। Do you have any final note regarding the budget issue, that what the minister have said, how PPD and the ministry can work together to increase and allocate the adequate budget for maternal health programming? I think I must underline one of the factors. This experience, what is happening in Bangladesh, has got implication on other countries. Okay. And what we're investing is what we call it as an emerging health diplomacy. I must say that our honorable minister is taking a very significant role. Very few health ministers are willing to stand up and say that health is a human right. So that too I must congratulate him, and his voice is going to go beyond Bangladesh. I could confidently tell other ministers when we have the next PPD meeting that look at Bangladesh health minister and stood up and said health is a human right, and he is willing to provide that necessary support. So that way this voice is going to go beyond Bangladesh, and that contribution, Bangladesh's contribution towards international health diplomacy, and how we are going to
put an amount for it. And this may be one of the questions I might ask the finance minister. You may not know that actually Bangladesh is contributing towards the diplomatic effort of Bangladesh and enhancing its global prestige. So that these are some of the issues which we have calculated when we calculate budget allocation. I mean, there are the opportunity cost, the opportunity coming as a health diplomacy, and also increasingly we know that the health of one country is linked with the health of other countries. So that way, investing in Bangladesh is as an emerging nation and as a country which has got a very unique historical context. So investing in health is Bangladesh's commitment towards its future generation. So this will be my message for the finance minister. Thank you so much, Joe, and thank you so much for being with us. মাননীয় মন্ত্রী জনাব ফরিদা ইয়াসমিন এবং ডক্টর জো থমাস এই বিশেষ টক শোতে আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এজন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, অনেক কথা শুনলাম, জানলাম। অনুষ্ঠান শেষ করব জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মেরি রবিনসনের একটি উক্তি দিয়ে। তিনি বলেছেন, এখন সময় এসেছে মাতৃমৃত্যুকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিন্তা করার, যা কোনো অংশেই নির্যাতন বা গুমের চেয়ে কম নয়। আর এই উক্তির সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, শুধুমাত্র মৌলিক চাহিদা পূরণের মধ্য দিয়ে নয়, বরং অধিকার বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশে মাতৃমৃত্যু উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।